নমস্কার, খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মমতার ধমকের পরই অ্যাকশনে পুলিশ, মালদহে তৃণমূল কাউন্সিলর খুনেও বিহার যোগ, গ্রেফতার 2। যোগী আদিত্যনাথের মতো 26-এ উল্টো ঝুলিয়ে সোজা করব, মমতাকে প্রাক্তন করার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। কৌস্তভ বাগচির গাড়িতে প্রাণঘাতী হামলার ছক, বেলঘরিয়া থানায় অভিযোগ বিজেপি নেতার। পরিযায়ী শ্রমিকদের নথি পরীক্ষায় কোচবিহারে দিল্লি পুলিশ, ডিএম এসপিরা কি করছেন প্রশ্ন, ক্ষুব্ধ মমতার। 3 কোটি টাকার বই চুরির পিছনে বৃহত্তর ষড়যন্ত্র, রিপোর্ট তলব হাইকোর্টের। মালদহের 5 ঘন্টা পর এবার সন্দেশখালী, টিএমসি নেতাকে লক্ষ্য করে দেদার গুলি, ব্যাপক চাঞ্চল্য। বাংলাদেশের অনুপ্রবেশকারীদের কারখানায় রাজ্য, ব্যারাকপুরে মমতাকে পাল্টা গিরিরাজ সিং এর। আলুর কালোবাজারি নিয়ে মমতাকে নালিশ বেচারামের, কারা জড়িত, চক্র ভাঙার নির্দেশ মুখ্যমন্ত্রীর। বদ্ধ ঘরে উদ্ধার মা ছেলের মৃতদেহ, হাসপাতালে বাবা ও মেয়ে, চাঞ্চল্য শিলিগুড়িতে। হাতের হামলায় মৃত্যু বনকর্মীর, কালচিনি চা বাগানে এখনো দাপাচ্ছে 5 থেকে 6টি দাতাল। কাঁপুনি আর বেশিক্ষণের নয়, রবিবার থেকে ফের ঘুরে যাচ্ছে খেলা, জানিয়ে দিল হাওয়া অফিস। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা পত্রিকা চ্যানেলটিকে। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকের পরই তৎপর পুলিশ, মালদহের ইংরেজ বাজারের কাউন্সিলর খুনে শুরু ধরপাকড়। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে একজন বিহার এবং আরেকজন ইংরেজ বাজারের বাসিন্দা। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে এই 2 জনকে গ্রেফতার করা হয় বলেই খবর। নিহত দুলাল সরকার ইংরেজ বাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর। বৃহস্পতিবার সকালে দুলালবাবু তার নিজের কারখানায় যাচ্ছিলেন। পাইপলাইন মোড়ে তার ব্যক্তিগত গাড়ি থেকে নামেন। অভিযোগ, সেই সময়ে বাইকে করে আসা 4 দুষ্কৃতী কাউন্সিলরকে ধাওয়া করে। গাড়ি থেকে নামা মাত্রই কাউন্সিলর দৌড়ে তার কারখানার উল্টো দিকে একটি দোকানে দৌড়ে যান, বাঁচার চেষ্টা করেন। দুষ্কৃতীরা ওই দোকানের ভিতরে ঢুকে যায়, কাউন্সিলরকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি চালায়। বাইকে চড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে রোমহর্ষক ঘটনার ছবি। নতুন বছরের প্রথম প্রশাসনিক বৈঠকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহ জেলা পুলিশ সুপারকে অপদার্থ বলে ভর্ৎসনা করে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ফিরহাদ হাকিমও তড়িঘড়ি মালদহে যান। ফিরহাদ হাকিম বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন তদন্ত করে যে দোষী তাকে গ্রেফতার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমি পরিবারের সঙ্গে দেখা করেছি, যেভাবে বলবে সেভাবে দাহ হবে। এভাবে একটা তৃণমূল নেতাকে খুন করা আমরা সহ্য করব না। শার্প শুটার বা যেই থাক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে। নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল তা আমি বা মমতা বন্দ্যোপাধ্যায় জানতাম না। খুনের পিছনে কে পরিকল্পনা করেছে তা আমাদের দেখতে হবে। একজন পরোপকারী জনপ্রিয় নেতার কিভাবে মৃত্যু হলো তা দেখতে হবে। যেই করে থাকুক এত সহজে ছাড় পাবে না। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে 2 অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। মনে করা হচ্ছে সুপারি কিলার দিয়ে খুন করানো হয়েছে তৃণমূল কাউন্সিলরকে, কিন্তু কে বা কারা সুপারি দিল তা খতিয়ে দেখা হচ্ছে। উল্টো ছুলিয়ে সোজা করার নিদান দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল পূর্ব মেদিনীপুরের হেরিয়ার সভা থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রসঙ্গ টেনে এনে শুভেন্দু বলেন, যোগীর মতো 26 সালে বাংলাতে উল্টো ঝুলিয়ে সোজা করব। একই সঙ্গে সীমান্তে বিএসএফ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর আনা অভিযোগও খণ্ডন করেছেন বিরোধী দলনেতা। এদিন প্রশাসনিক বৈঠক থেকে মমতা বলেন, সীমান্তে অনুপ্রবেশ করাচ্ছে বিএসএফ। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, রাজ্যের জন্য সীমান্তের 600 কিলোমিটার এলাকায় বেড়া দিতে পারেনি বিএসএফ, তৈরি করা যায়নি জওয়ানদের 17টি চৌকি। ফলে সীমান্তে অনুপ্রবেশের জন্য কারা দায়ী তা সকলে জানে। সীমান্ত এলাকায় নারীদের ওপরে জওয়ানরা অত্যাচার করছে বলেও এদিন অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতার পাল্টা প্রশ্ন, যদি সত্যি এমন ঘটনা ঘটে থাকে তাহলে এফআইআর করছেন না কেন? আসলে এগুলো সবই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি এবং রাজ্যে মৌলবাদের মাথা চড়ে দেওয়ার বিরুদ্ধে এদিন হেরিয়াতে সমাবেশের ডাক দিয়েছিল বিজেপি। ওই সভা থেকে শুভেন্দু বলেন, ফিরহাদ হাকিম বলছে 33 থেকে 50% করবে বাংলা দখল করবে, তাই নিজেদের অস্তিত্ব বাঁচাতে হিন্দুদের এক হতে হবে। এ প্রসঙ্গে নাম না করে তৃণমূল কর্মীদের মৌলবাদের বাচ্চা, পাকিস্তানের বাচ্চা বলেও কটাক্ষ করেন শুভেন্দু। বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেন, 21 সালে আমি মাননীয়াকে নন্দীগ্রামে হারিয়েছি, 26-এ রাজ্যে ওনাকে প্রাক্তন করবে হিন্দুরা। এখন থেকে বাংলার ঘরে ঘরে গীতা পাঠের জন্য বাড়ি বাড়ি গীতা বিলি করার কথাও জানান বিরোধী দলনেতা। কৌস্তভ বাগচির উপর প্রাণঘাতী হামলার ছক, আদালত থেকে ফেরার পথেই বিজেপি নেতার গাড়িতে হামলার চেষ্টার অভিযোগ 2 যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা কামারহাটি পুরসভার অন্তর্গত বেলঘরিয়ায়।
পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা। অভিযোগ, পুলিশ প্রাথমিকভাবে অভিযোগ নিলেও এফআইআর নম্বর দেয়নি। ইতিমধ্যেই এই বিষয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছেন তিনি। জানা গিয়েছে, গতকাল বিকেলে কোর্টের কাজ সেরে বাড়ি ফিরছিলেন বিজেপি নেতা কৌস্তভ বাগচি। রথতলার মুখে সিগন্যালে দাঁড়ায় গাড়ি। সেই সময় তন্দ্রাচ্ছন্ন ছিলেন বিজেপি নেতা। তিনি জানান, আচমকা তার নিরাপত্তা রক্ষীরা চিৎকার করে। তাতেই তিনি দেখেন দুই যুবক বাইক নিয়ে দ্রুত গতিতে চম্পট দিচ্ছেন। কৌস্তভের অভিযোগ, ওই যুবকরা প্রাণঘাতী হামলার ছক কষেছিল। তাদের হাতে ছিল ধারালো অস্ত্র। তড়িঘড়ি বেলঘরিয়া থানায় দ্বারস্থ হন বিজেপি নেতা। অভিযোগ, 1 ঘন্টা ধরে অপেক্ষার পর তিনি জেনারেল ডায়েরি করতে পেরেছেন, তবে তখনও এফআইআর নেননি। এদিকে তার স্টাফ দাবি, এফআইআর নম্বর না নিয়ে তিনি থানা ছাড়বেন না। ইতিমধ্যেই এই বিষয়টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন। কৌস্তভ বাগচির দাবি, তৃণমূল বিরোধী পোস্ট করায় এই হামলা, তবে এ বিষয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া মেলেনি। পেটের টানে কোচবিহার থেকে দিল্লিতে কাজ করতে যান অনেকেই। তাদের নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্র পরীক্ষায় কোচবিহারে দিল্লি পুলিশ। জেলা পুলিশকে না জানিয়ে নথিপত্র পরীক্ষা চলছে বলেই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছরের প্রথম প্রশাসনিক বৈঠকে এই ইস্যুতে পুলিশকে দুষলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার কোচবিহারে হানা দেয় দিল্লি পুলিশ। দিনহাটার 2 নম্বর ব্লকের নাজিরহাট 1, 2 এবং সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় দিল্লি পুলিশ ক্যাম্প করে। দিল্লিতে যারা পরিযায়ী শ্রমিকের কাজ করতে যান তাদের নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা হয়। পরিযায়ী শ্রমিকদের দাবি, বাংলাদেশ নাকি বাংলার বাসিন্দা সে সম্পর্কে তথ্য জানতে কমপক্ষে 3 প্রজন্মের কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। সেক্ষেত্রে সাবেক ছিটমহলের বাসিন্দারা বেজায় বিপাকে পড়েছেন। আতঙ্কে দিন কাটছে তাদের। আর তাতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নের প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, আমি সব জেলা শাসককে বলছি, যদি বাইরের রাজ্য থেকে কোনো পুলিশ আসে তদন্তের স্বার্থে, তাহলে রাজ্য পুলিশকে না জানিয়ে তারা যেন কোথাও যেতে না পারে। আগে ডিজির নজরে আনুন। পরিযায়ী শ্রমিকের কার্ড থাকা সত্ত্বেও দিল্লি পুলিশ এসে খোঁজ খবর করছে, এটা স্থানীয় পুলিশকে না জানিয়ে কিভাবে করতে পারে? জেলা শাসক, জেলার পুলিশ সুপাররা কি করছেন? বলে রাখা ভালো, পরিযায়ী শ্রমিকদের জন্য জব কার্ড চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও দিল্লি পুলিশের নজরদারিকে যে মোটেও ভালো চোখে দেখছেন না মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে তা স্পষ্ট করে দেন তিনি। বইচুরি রহস্যে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে বলে বৃহস্পতিবার সন্দেহ প্রকাশ করে রিপোর্ট চালু কলকাতা হাইকোর্ট। 2 বছর আগে উত্তর দিনাজপুরের ইসলামপুরের স্কুল পরিদর্শকের অফিস থেকে চুরি হয়েছিল 3 কোটি টাকা মূল্যের পাঠ্য বই। ওই ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেন প্রধান বিচারপতি। আগামী 3 সপ্তাহের মধ্যে এ নিয়ে উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক স্কুল শিক্ষা সংসদকে রিপোর্ট দিতে বলেছে হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণে প্রধান বিচারপতির মন্তব্য, নতুন করে তদন্ত শুরু হলে আরও দেরি হবে। 2 জন অভিযুক্তই জামিন পেয়ে গিয়েছে, তাই আমরা অর্থাৎ আদালত পুলিশের কাছে রিপোর্ট চাইব। কারণ মাত্র 2 জনই চুরি করতে পারে না, এটা বৃহত্তর ষড়যন্ত্র। জানা গিয়েছে তদন্তে নেমে পুলিশ 2 জনকে গ্রেফতার করলেও কয়েকদিন পরে তারা জামিনে মুক্তি পান। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ যাদের গ্রেফতার করেছিল তারা কেউই মূল অভিযুক্ত নন। আসল অপরাধীকে আড়াল করতেই তাদের গ্রেফতার করা হয়েছিল। সিবিআই বা সিআইটির মতো কোনো নিরপেক্ষ সংস্থাকে দিয়ে ঘটনার তদন্তের আবেদন করেন গ্রামবাসীরা। মালদহের পর এবার সন্দেশখালী ফের চলল গুলি। তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল এলোপাথারি গুলি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনো স্পষ্ট নয়। তবে ওই তৃণমূল নেতা সুস্থই রয়েছেন। তবে নতুন করে আবার সন্দেশখালী কেন উত্তপ্ত হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার সাধারণ মানুষজন। সন্দেশখালী সরবেরিয়ার আদারহাটি পঞ্চায়েতের প্রধান যাদব কুমার মণ্ডল, তার বাড়ি লক্ষ্য করে চলছে গুলি। যাদব কুমারের সরবেরিয়া এলাকার বাসিন্দা। তার বাড়ি লক্ষ্য করে লাগাতার গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। বিষয়টি বুঝতে পেরে তিনি বাড়ির বাইরে আর পা রাখেননি। এরপর দুষ্কৃতীরা চলে গেলে আত্মীয় স্বজন আসেন বাড়িতে, কিন্তু কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা জানা যায়নি। যাদব কুমার মণ্ডল বলেন, কাল রাতে আমি আওয়াজ পাই পাশেই দাদার বাড়ি। আমি ফোন করি, জিজ্ঞাসা করি, দাদা দেখ তো কি হচ্ছে। তখন দাদা বলল, তোর ঘরের বাইরে কারা দাঁড়িয়ে আছে, পরিষ্কার দেখা যাচ্ছে বন্দুক বের করে গুলি করছে, তুই এখন বাড়ির বাইরে বেরোস না। উল্লেখ্য, সম্প্রতি নন্দীগ্রামেও খুন হয়েছেন 2 তৃণমূল নেতা। আজ ভোরে মালদহে খুন হন আরও 1 তৃণমূল নেতা। তারপর সন্দেশখালীতে ফের শাসক দলেরই 1 তৃণমূল নেতার টার্গেট হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশী রাষ্ট্রে হিন্দু নির্যাতনের পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে এই রাজ্যে। অনুপ্রবেশ, সীমান্ত সুরক্ষার মতো গুরুতর ইস্যু নিয়ে চিন্তিত রাজ্য প্রশাসন। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে নবান্নে প্রশাসনিক বৈঠকে বিএসএফকে কার্যত তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, বিএসএফ এর ভিতরের লোকজন অনুপ্রবেশে সাহায্য করছেন। এদিন ব্যারাকপুরের সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবার্স কেন্দ্রের এক অনুষ্ঠানে এসে
কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিলেন। তার পাল্টা অভিযোগ, এই রাজ্য এখন বাংলাদেশের থেকে আসা অনুপ্রবেশকারীদের কারখানা হয়ে গিয়েছে। ওপার বাংলার সংখ্যালঘু হিন্দুদের উপর ক্রমাগত আক্রমণের অভিযোগে পথে নেমেছেন এপারের বাঙালিরা। নতুন বছরেও ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণপ্রভু জামিন পাননি। চট্টগ্রাম কারাগারে তাকে থাকতে হবে। এহেন উদ্বেগজনক পরিস্থিতিতে নিশ্চুপ কেন্দ্র। বৃহস্পতিবার ব্যারাকপুরে আসা এ নিয়ে কোনো মন্তব্য শোনা গেল না কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। উল্টে অনুপ্রবেশ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধেই তোপ দাগলেন তিনি। ব্যারাকপুর নীলগঞ্জের সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবার্স কেন্দ্রে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং বলেন, যে কজন বাংলাদেশের সন্ত্রাসবাদী ধরা পড়ছে তাদের আধার কার্ড তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। এই রাজ্য এখন বাংলাদেশের থেকে আসা অনুপ্রবেশকারীদের কারখানা হয়ে গিয়েছে। ভোটের সময় এরাই আবার যেখানেই থাকুক না কেন পশ্চিমবঙ্গে চলে আসে ভোট দিতে। বাংলাদেশকে এই রাজ্যের ভোট ব্যাংক হিসেবে তৈরি করা হয়েছে। এটা দুর্ভাগ্যের। ব্যারাকপুরের শিল্পাঞ্চলের জুট মিলগুলির ধুঁকতে থাকা পরিস্থিতি নিয়েও এদিন মুখ খুললেন না গিরিরাজ। তবে জুট শিল্পের ভবিষ্যৎ নিয়ে আশার আলো শোনা গেল কেন্দ্রীয় মন্ত্রীর মুখে। তিনি জানালেন, কেন্দ্রীয় পাট গবেষণা কেন্দ্রের উদ্যোগে তাদের গবেষণায় এবার থেকে হেক্টর প্রতি প্রায় দ্বিগুণ ফলন হবে। আমরা পাটের ব্যাগের দাম বাড়িয়ে চলতি মরশুমে 14,000 কোটি টাকার ব্যাগ কিনতে বলেছি। পাটের কাঠি থেকে ইথানল পাওয়া গিয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রকে সেটি পাঠানোর পর গুণমান ভালো পাওয়া গিয়েছে। ফলে জুট শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল। কেন্দ্রীয় সরকারের এ নিয়ে সদর্থক ভূমিকার পাশাপাশি রাজ্য সরকারের এগিয়ে আসা উচিত জানিয়ে গিরিরাজ সিং এর সংযোজন, বলেছি জুট ব্যাগের অর্ডার সেই মিলগুলিকে দিতে যারা সরকারি নিয়মের শ্রমিকদের ইপিএফও নম্বর সহ সমস্ত সুবিধা দেয়। এর ফলে কৃষক ও জুট মিলে শুধু নয়, শ্রমিকদেরও লাভ হবে। শীতের মরশুমে আলু সহ অন্যান্য সবজির দাম কমার কথা, কিন্তু তা ক্রমশ ঊর্ধ্বমুখী। এর নেপথ্যে কালোবাজারি অসাধু চক্র কলকাঠি নাড়ছে। কারা চালাচ্ছে এই চক্র? বৃহস্পতিবার নবান্নে বছরের প্রথম প্রশাসনিক বৈঠকে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার কাছে জানতে চাইলেন মুখ্যমন্ত্রী। নির্দেশ দিলেন এই চক্র ভাঙতে হবে। বেচারামের পাল্টা বক্তব্য, জেলা শাসক পুলিশ সুপারকে এ বিষয়ে জানানো হয়েছে। চক্র ভাঙাটা সরকারের দায়িত্ব বলে জানান তিনি। তাতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর প্রশ্ন, সরকারের কাজ কি চক্র ভাঙা নাকি সরকার চালানো? চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় মাসখানেক আগে আলু রপ্তানি নিয়ে কড়াকড়ি ছিল রাজ্য সরকারের তরফে। ভিন রাজ্যে যাতে অবৈধভাবে আলু চলে না যায় তার জন্য নবান্নের তরফে নিষেধাজ্ঞা জারি হয়। কিন্তু তা সত্ত্বেও আলুর দাম যেভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, এ নিয়ে বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকেই মুখ্যমন্ত্রীর কাছে নালিশ করলেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। তার মতে এভাবে দাম বৃদ্ধির নেপথ্যে রয়েছে অসাধু ভোটিং মার্কেট। বেচারামের কথায়, ক্রিকেটে ব্যাটিং চক্রের মতো এখানেও একটা চক্র কাজ করে, যারা আগের দিন সন্ধ্যেবেলা বসে ঠিক করে পরের দিন আলুর দাম কি হবে। মনোপলি চলে, এই চক্রটাকে ভাঙতে হবে। তা শুনে মুখ্যমন্ত্রী জানতে চান, এরা কারা, এই চক্রে কারা রয়েছে? বেচারাম জানান, ডিজি এবং মুখ্য সচিবকে তালিকা দেওয়া হয়েছে, এই চক্র বন্ধ করতে হবে। কথা শুনে মুখ্যমন্ত্রী আরো ক্ষোভের সঙ্গে বলে, চক্র সরকার চালাবে না সরকার চক্র চালাবে? তার আরো বক্তব্য, বাজারে নতুন আলু উঠেছে, এখনই অনেকে বলবে কোল্ড স্টোরেজের আলু বের করে দিন। আমি জানি মেদিনীপুর ও গড়বেতার কিছু ব্যবসায়ী এই অসাধু চক্রের সঙ্গে জড়িত রয়েছেন, তাদের ধরুন, ব্যবস্থা নিন। এরপরে ডিজি এবং মুখ্য সচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বন্ধ ঘর থেকে উদ্ধার মা ও ছেলের মৃতদেহ। অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে মেয়ে। বৃহস্পতিবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির উত্তরায়ণ টাউনশিপে। জানা গিয়েছে মৃতদের নাম তিথি দাস ও তেজাস দাস। তারা সম্পর্কে মা ও ছেলে। মায়ের বয়স 38 বছর, ছেলেটি 8 বছরের। আশঙ্কাজনক অবস্থায় মাটি কাটার এক নার্সিং হোমে চিকিৎসাধীন তিথি দেবীর 18 বছরের মেয়ে তেজল দাস। এদিকে গোটা ঘটনার খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে নার্সিং হোমে ভর্তি স্বামী সুজিত দাস। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে ঘরে আগুন জ্বালিয়ে তাপ নিতে গিয়ে শ্বাসকষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে। তবে অন্যান্য দিক খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, স্বামী সুজিত দাস ঠিকাদারি করেন। নিজের কাজে তিনি বাইরে ছিলেন। ইংরেজি নববর্ষের কারণে রাতে বাইরে থেকে খাবার অর্ডার করে খেয়েছিলেন মা তিথি দাস, মেয়ে তেজাল ও ছেলে তেজাস। তাদের সঙ্গে থাকা ভাগ্নে তন্ময় সরকার। এরপর খাওয়া দাওয়া করে ঘর গরম রাখতে একটি পাত্রে কয়লা সহ হিটার জ্বালিয়ে ঘুমোয় মা, মেয়ে ও ছেলে। আর অন্য ঘরে ভাগ্নে তন্ময় সরকার। সকালের দিকে তেজালের ঘুম ভাঙলে সে কোনো রকমে দরজা খুলে তন্ময়কে জানায় তার মা ও ভাই ঘুম থেকে উঠছে না। এ কথা বলার পর সে নিজেও অজ্ঞান হয়ে যায়। পুলিশেরও প্রাথমিক অনুমান তেমনটাই। ঠান্ডার কারণে ঘরের দরজা জানালা বন্ধ ছিল, তাই কয়লার ধোঁয়া থেকেই শ্বাসকষ্টের জোরে মৃত্যু হতে পারে। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। এ বিষয়ে ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর বলেন, ময়নাতদন্তের পরেই আসল কারণ জানা যাবে। শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান, কিন্তু আরও অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হবে।
বুনো হাতির হামলায় আলিপুরদুয়ারে মৃত্যু এক বনকর্মীর। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনি চা বাগান এলাকায়। হাতির দলকে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টার সময় মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত বনকর্মীর দেহ উদ্ধার করে স্থানীয় থানায় নিয়ে আসা হয়েছে। মৃত বনকর্মীর নাম মদন কুমার দেওয়ান। বন দফতর সূত্রে খবর, এদিন সকালে 5 থেকে 6টি হাতির দল চা বাগান এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিভিন্ন রেঞ্জের বনকর্মী ও বন দফতরের আধিকারিকরা। রাস্তা দখল করে নেওয়া হাতির দলটিকে জঙ্গলে ফেরত পাঠাতে আসরে নামেন বনকর্মীরা। সেই সময় এক বুনো হাতি পাল্টা মদনবাবুর উপর আক্রমণ করে। হাতির হামলায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বনকর্মীর। নিয়ম মেনে দেহ উদ্ধার করে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ময়না তদন্তে পাঠানো হয়েছে। ডেপুটি ফিল্ড অফিসার হরিকৃষ্ণন বিজে বলেন, সকালের দিকে 5 থেকে 6টি হাতির দলকে জঙ্গলে ফেরত পাঠাতে কাজ শুরু করি। তখনই মদনবাবুর উপর হামলা চালায় একটি হাতি। কর্মরত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সরকারি নিয়ম মেনে সব পদক্ষেপ নেওয়া হবে। হাতির দলের উপর নজর রাখা হচ্ছে, দল মোতায়েন করা হয়েছে। এদিকে হাতির দলটি বুনো হাতির দল এখনো কালচিনি চা বাগানে দাপিয়ে বেড়াচ্ছে বলেই খবর। নববর্ষের শুরু থেকেই ফের চেনা মেজাজে শীত। কলকাতা সহ প্রায় সব জেলাতেই বড়সড় পারদ পতন দেখতে পাওয়া গিয়েছে। হাওয়া অফিস বলছে শনিবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে, তবে রবিবার থেকে ফের পারদ ঊর্ধ্বমুখী হতে পারে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে 3 দিনে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। পারদ চড়তে পারে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের একাধিক জেলায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে তাপমাত্রার গ্রাফ। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আটকে যাবে উত্তর পশ্চিমের শীতল হাওয়া, সঙ্গে বঙ্গোপসাগর থেকে পূবালি হাওয়ার দাপটও বাড়বে। এর ফলে বছরের প্রথম উইকেন্ডে উষ্ণতার ছোঁয়া মিলতে পারে বলে মনে করছেন হাওয়া অফিসের কর্তারা। এদিকে এদিন দক্ষিণবঙ্গের সবচেয়ে কম তাপমাত্রা দেখা গিয়েছে শ্রীনিকেতনে 8.5 ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে তা আবার 9.1 ডিগ্রি সেলসিয়াস। পানাগড়ে 9.7 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে 9.6 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় পারদ নেমে গিয়েছিল 9.9 ডিগ্রি সেলসিয়াস। ঝাড়গ্রামে তা 9 ডিগ্রির ঘরে। কলকাতায় আলিপুরে 13.2 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকেছিল সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের একাধিক জেলায় হাড় কাঁপানো শীত। দার্জিলিংয়ের পারদ নেমে গিয়েছে 1.4 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। কালিম্পংয়ে 9 ডিগ্রি সেলসিয়াস। আগামী মঙ্গলবার দার্জিলিং কালিম্পংয়ে হালকা তুষারপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এতক্ষণ খবর শুনছিলেন কলকাতা পত্রিকার সংবাদ থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।